Dear learners, welcome to Amin's IELTS. In today's class, I am going to introduce you to another type of question in IELTS Writing Task 2, and that is description. এটা শুধু বর্ণনামূলক একটা প্রশ্ন। এই কোশ্চেনের ধরনটা তুলনামূলক সহজ এবং পরীক্ষায় কম আসে, তারপরও আমি আপনাদের জন্য রেখে দিয়েছি যাতে আপনারা চর্চা করতে পারেন এবং এরকম কোশ্চেন পরীক্ষায় আসলে ভালোভাবে লিখতে পারেন। চলুন শুরু করা যাক। যথারীতি আমাদের প্রথমেই ইনস্ট্রাকশনে লেখা আছে, You should spend about 40 minutes on the following task. 40 মিনিট ব্যয় করবেন। এবং 40 মিনিট ব্যয় করা মানে কিন্তু 40 মিনিট সময় ধরে লেখা না। স্টেটমেন্ট বোঝা, প্রশ্ন বোঝা, নোটস করা, তারপরে এসেটা লেখা এবং সম্ভব হলে রিভিউ করে জমা দেয়া, ভুলভ্রান্তিগুলো চেক করে জমা দেয়া। চলুন স্টেটমেন্টটা পড়া যাক। Describe a custom from your country that you would like people from other countries to adopt. আবার পড়ছি, Describe a custom from your country that you would like people from other countries to adopt. আপনার দেশের একটা প্রথার বর্ণনা করুন যেটা আপনি চান অন্য দেশের মানুষেরা গ্রহণ করুক, অ্যাডপ্ট করুক। তো আমাদেরকে একটা প্রথা নিয়ে কথা বলতে হবে। এ কাস্টম, একাধিক প্রথা নিয়ে কথা বলা যাবে না। যেটা আপনি চান অন্য দেশের মানুষেরা গ্রহণ করুক। তারপরে লেখা আছে, give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন এবং নিজের জ্ঞান অথবা অভিজ্ঞতা থেকে প্রাসঙ্গিক কোনো উদাহরণ থাকলে যুক্ত করুন। You should write at least 250 words. আপনার কমপক্ষে 250 শব্দ লেখা উচিত। এখানে কিন্তু কোনো আর্গুমেন্ট নাই, শুধু ডেসক্রাইব করবেন আপনি। এখন আমাদেরকে ভাবতে হবে যে কি কাস্টম নিয়ে লেখা যায় যেটা অন্য দেশের মানুষেরা গ্রহণ করতে পারে। ডেফিনেটলি আমাদেরকে এমন একটা বিষয় বাছাই করতে হবে যার অনেক সুবিধা রয়েছে। আপনি কখনোই নেগেটিভ কিছু লিখবেন না, কারণ আপনি চাচ্ছেন অন্য দেশের মানুষরাও গ্রহণ করুক। তাহলে আপনাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যে এর দ্বারা প্রচন্ড উপকার পাওয়া যায়। তো আমি এখানে একটা কাস্টম সিলেক্ট করলাম। জাস্ট স্যাম্পল আনসার হিসেবে আপনারা অন্য কোনো কাস্টম নিয়েও লিখতে পারেন, যে বেনিফিটস অফ লিভিং ইন এ জয়েন্ট ফ্যামিলি। তো আমি যে কাস্টম নিয়ে আজকের এসেটা লিখবো সেটা হচ্ছে যৌথ পরিবারে বাস করা, লিভিং ইন এ জয়েন্ট ফ্যামিলি, যা অনেক দেশেই নাই। তো এখানে আমি কয়েকটা বেনিফিটস এখানে নোট করে ফেললাম। প্রথমটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। আমরা জানি যৌথ পরিবারে বাস করলে মানুষ সামাজিক অনেক সমস্যা সহজে মোকাবেলা করতে পারে। তাদের মধ্যে একটা স্ট্রেংথ থাকে অনেক মানুষ একটা ফ্যামিলিতে থাকার কারণে। কেয়ার ইন ডিফিকাল্ট টাইম, একটা হচ্ছে কঠিন সময়ে একে অন্যের যত্ন নিতে পারে। একা ফ্যামিলিতে থাকলে দুজনেই যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে যত্ন নেয়ার মানুষ থাকবে না। যদি যৌথ পরিবারে বাস করে অসুস্থতায় অথবা বিভিন্ন মানসিক সমস্যায় একজন আরেকজনকে সাপোর্ট করতে পারে। যৌথ পরিবারে বাস করা আমার কাছে মনে হচ্ছে লেস এক্সপেন্সিভ। যখন একাধিক পরিবারের সদস্য খরচ বহন করে তখন তাদের মান্থলি খরচটা অনেকটা কমে যায়। যদি একটা পরিবারের ৪ জন মানুষ বা ৫ জন মানুষ ২ টা বাসা নিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের যে খরচ হবে একসাথে থাকলে তুলনামূলক কম খরচ হবে। বেটার গ্রোথ অফ চিলড্রেন, বাচ্চাদের বৃদ্ধি ভালো হয়। যৌথ পরিবারে থাকলে বাচ্চারা তাদের দাদা-দাদি বা নানা-নানি এবং অন্যান্য সদস্যদের সহায়তা পেতে পারে, সাপোর্ট পেতে পারে চাইল্ডহুডে। আর একক পরিবারে থাকলে দেখা যাচ্ছে বাবা-মা উভয়ে যদি চাকরিজীবী হয়, বাচ্চারা সাধারণত বাসায় একা থাকে সারাদিন। আরেকটা হচ্ছে মেন্টাল সাপোর্ট। একে অন্যকে মানসিক সহায়তা দিতে পারে কঠিন সময়ে। তো এই ছিল যৌথ পরিবারে বাস করার সুবিধাসমূহ। আমরা কোনো অসুবিধা লিখব না, যেহেতু আমরা সাজেস্ট করতে চাচ্ছি অন্য দেশের মানুষেরাও এটা গ্রহণ করুক। তাহলে ভালো দিকগুলোই তুলে ধরতে হবে। আমরা এখন ইন্ট্রোডাকশন লিখব। ইন্ট্রোডাকশন আমরা এই কাস্টমের কথা বর্ণনা করব। তারপরে প্যারাগ্রাফে আমরা সুবিধাগুলো লিখে ফেলব। তারপরে প্যারাগ্রাফে কনক্লুশন দিয়ে শেষ করে দেব। ৩ প্যারাগ্রাফে আজকের এসেটা শেষ করে ফেলব আমরা। তো ইন্ট্রোডাকশনে আমি লিখলাম, এভরি কান্ট্রি হ্যাজ ইটস কাস্টমস এন্ড আওয়ার কান্ট্রি ইজ নট অ্যান এক্সেপশন টু দ্যাট। প্রত্যেক দেশেরই প্রথা রয়েছে এবং আমাদের দেশ এর চেয়ে ব্যতিক্রম নয়। আমরা জানি সব দেশেরই কিছু না কিছু ট্র্যাডিশন বা প্রথা থাকে এবং আমাদের দেশও এর চেয়ে ব্যতিক্রম নয়। Among our country's various customs, আমাদের দেশের অনেক প্রথার মধ্যে I think the people of other countries can adopt the tradition of living in a joint family. আমি মনে করি অন্য দেশের মানুষেরা যৌথ পরিবারে বাস করার ঐতিহ্যকে বা প্রথাকে গ্রহণ করতে পারে, as it offers numerous benefits in personal and social life. যেহেতু এটা ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে অসংখ্য সুবিধা প্রদান করে। তাহলে আপনি কোন কাস্টমটা সাজেস্ট করতে চাচ্ছেন সেটা এখানে ইন্ট্রোডাকশনে উল্লেখ করে দিলেন, যে যৌথ পরিবারে বাস করার কাস্টম। কেন সাজেস্ট করছেন? কারণ এর দ্বারা অনেক উপকার পাওয়া যায়।
এখন আমরা পরের প্যারাগ্রাফে বেনিফিটস গুলো তুলে ধরব। There are many advantages that people can enjoy by living in an extended family. অনেক সুবিধা রয়েছে যা মানুষ যৌথ পরিবারে বাস করার মাধ্যমে উপভোগ করতে পারে। To begin with, শুরুতে it provides people with social security. এটা মানুষকে সামাজিক নিরাপত্তা প্রদান করে। কিভাবে ব্যাখ্যা করে দিলাম আমরা উদাহরণ দিয়ে। For example, many family members' unity makes it easy for them to overcome any social problems. পরিবারের অনেক সদস্যের একতা তাদের জন্য সামাজিক অনেক সমস্যা মোকাবেলার কাজটাকে সহজ করে তোলে। যদি একটা পরিবারে অনেক মানুষ থাকে, তাদের অনেক কোনো সোশ্যাল প্রবলেম হয়, তাহলে সবাই মিলে পরামর্শের মাধ্যমে সেটা মোকাবেলা করতে পারবে। যদি পরিবারের সদস্য সংখ্যা কম থাকে, তারা সাধারণত অনেক বেশি অসহায়ভাবে জীবনযাপন করে। পরের লজিকে লিখলাম, অ্যাপার্ট ফ্রম দিস তাছাড়া ফ্যামিলি মেম্বার্স ক্যান টেক কেয়ার অফ ওয়ান অ্যানাদার ইন ইলনেস অ্যান্ড আদার সিরিয়াস ইস্যুস। পরিবারের সদস্যরা একে অন্যের যত্ন নিতে পারে অসুস্থতা এবং অন্যান্য মারাত্মক সমস্যায়। যৌথ পরিবারে বাস করার আরেকটা সুবিধা হচ্ছে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কোনো সমস্যায় পড়ে তাহলে একজন আরেকজনকে সাপোর্ট করতে পারে। It is also less expensive to live in a joint family when several members maintain the living cost. তাছাড়া যৌথ পরিবারে বাস করা তুলনামূলক কম ব্যয়বহুল যখন পরিবারের একাধিক সদস্য তাদের বসবাসের খরচ বহন করে। Children also can have a beautiful childhood with the support of their grandparents and other elder members. বাচ্চারাও একটা চমৎকার শৈশব পেতে পারে তাদের দাদা-দাদি, নানা-নানি অথবা পরিবারের অন্যান্য বয়োজ্যেষ্ঠ সদস্যদের সহায়তায়। তো যে পরিবারে দাদা-দাদি থাকে বা অন্যান্য জ্যেষ্ঠ মেম্বাররা থাকে, তারা বাচ্চাদেরকে বেড়ে উঠতে সাহায্য করতে পারে। বাচ্চারা তাদের অবসর সময় তাদের ওই বয়োজ্যেষ্ঠ সদস্যদের সাথে কাটাতে পারে। গল্পগুজব করে নতুন, নতুন জিনিস শিখতে পারে, ইতিহাস সম্পর্কে জানতে পারে। এটা কিন্তু একই প্যারাগ্রাফ, এক পেজে জায়গা হচ্ছে না দেখে আমি আরেক পেজে লিখছি, কিন্তু একই প্যারাগ্রাফে আপনারা এটা লেখার চেষ্টা করবেন। It helps them get proper mental growth. যৌথ পরিবারে থাকা বাচ্চাদেরকে যথাযথ মানসিক বিকাশেও সাহায্য করে। It is common for children of working parents to spend time lonely at home, making them monotonous and frustrated. আমরা একটু তুলনা করে বুঝাইয়া দিলাম যে কর্মজীবী বাবা-মায়ের বাচ্চাদের জন্য এটা খুবই পরিচিত বিষয় যে তারা বাসায় একা সময় কাটায় যা তাদেরকে একঘেয়ে এবং হতাশাগ্রস্ত করে তোলে। তারপর আমরা লিখলাম last but not least, শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, frustration is a common mental problem these days, especially in developed countries, resulting from loneliness. দুশ্চিন্তা আজকাল পরিচিত একটি মানসিক সমস্যা, বিশেষ করে উন্নত দেশগুলোতে, যেটা তৈরি হয় একাকিত্বের কারণে। In this case, এই ক্ষেত্রে if people live in a big family, যদি মানুষ একটা বড় পরিবারে বাস করে with other members, অন্য সদস্যদের সাথে, they can share their sorrows with them. তারা তাদের দুঃখ কষ্ট ওই সদস্যদের সাথে শেয়ার করতে পারে and get mental support and live a happy life. এবং মানসিক সহায়তা পেতে পারে এবং একটি সুখী জীবন কাটাতে পারে। তো আমরা পুরো প্যারাগ্রাফ জুড়ে শুধু সুবিধাগুলো লিখলাম যেহেতু আমরা চাচ্ছি অন্য দেশের মানুষেরাও এই কাস্টমটা গ্রহণ করুক। এখন কনক্লুশনে চলে যাচ্ছি। In conclusion, it can be said from the above discussion that living in a joint family is beneficial in several ways. উপসংহারে উপরে আলোচনা থেকে এটা বলা যেতে পারে যে যৌথ পরিবারে বাস করা অনেক দিক থেকেই উপকারী একটা বিষয়। So তাই I would like to suggest people from other countries to adopt this custom of my country and live a happy life. আমি অন্য দেশের মানুষদেরকে সুখী জীবন কাটানোর জন্য আমার দেশের এই প্রথাটাকে গ্রহণ করার জন্য পরামর্শ দিতে চাই। That's the end of the writing. আমরা এখানে 254 ওয়ার্ডস লিখলাম। 254টা শব্দের মধ্যে রাইটিংটাকে শেষ করে ফেললাম। আমরা জানি কমপক্ষে 250 শব্দ লিখতে হবে এবং আমরা এই ক্রাইটেরিয়ানটা মিট করে ফেললাম এখানে। আশা করি আজকের ক্লাস থেকে আপনারা ডেসক্রিপটিভ টপিক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। এখান থেকে স্ট্রাকচারটা ফলো করার চেষ্টা করবেন। যদি কোনো বাক্য শেখার মতো থাকে শিখে নেবেন। পরবর্তীতে আপনাদের রাইটিংয়ে কাজে লাগানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত চর্চা করবেন। আল্লাহ হাফেজ।